Assalamu alaikum. Welcome from the online class Kalagupa Kukilperi High School. I am Abdullah Al Mamun, Assistant Teacher English, Kalagupa Kukilperi High School. Many days later, I return here again. Dear students, because I was in problem, because our family was affected by COVID-19. So in this case we are experienced about this disastrous situation. So for the grace of Almighty Allah, we have overcome this situation and now we are happy because the hazard situation already have passed. So I am returning here again, the online class of Kalakupa Kukilperi High School. Dear students, today I will discuss about narration, especially the exclamatory sentence, how exclamatory sentence we may change and how we can easily change direct to indirect form. So online class may be helpful for the students if the students are attentive in the class. So my request to you, please be ready and attend my class. If you attend my class, I think that the class will be participatory. আমরা উদাহরণ দিয়ে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব। প্রথমে আমি একটা উদাহরণ নিয়ে আসছি, খেয়াল করে দেখুন। He said, "What a nice bird it is." খেয়াল করে দেখো, এই বাক্যটা exclamatory sentence. That's mean reported speech. Exclamatory sentence. Exclamatory sentence এ তোমরা জানো যে বিশেষ ধরনের এক্সপ্রেশন মানে অভিব্যক্তি প্রকাশ পায়। এক এক ধরনের বাক্যে এক এক ধরনের অভিব্যক্তি হতে পারে, যদিও আমরা বিষয়সূচক বাক্য বলে থাকি। মূলত এই জাতীয় বাক্যগুলোতে অবাক হওয়া মানে আশ্চর্য হওয়া, দুঃখ, বেদনা, আনন্দ এগুলো প্রকাশ পায়। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা ফিলিংস, তাই এক্সক্লামেটরি সেন্টেন্স এর এক্সপ্রেশনটা অনুভব করার প্রয়োজন আছে। তাহলে আমরা রিপোর্টেড স্পিচের এক্সপ্রেশনটা একটু অনুভব করব। এখানে বলা হয়েছে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। কেন অনুভব করতে হবে? কারণ এটার এক্সপ্রেশন অনুসারে এই রিপোর্টেড ভার্বের সাথে এই এক্সপ্রেশনটা জুড়ে দিতে হবে। কী জাতীয় অনুভূতি বা অনুভব এই বাক্যে প্রকাশ পেয়েছে সেটার ফিলিংসটা এই রিপোর্টিং ভার্বের সাথে কি করতে হবে? যুক্ত করে দিতে হবে। দেখা যাক, আমরা এই বাক্যে পেয়েছি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। ইহা কত সুন্দর পাখি। এটা তো বিস্ময় প্রকাশ পেয়েছে, এটা আমাদের একটা ফিলিংস। বিস্ময় প্রকাশ যদি পায় তাহলে আমরা ওন্ডার লিখব। আবার এটাতে খানিকটা আনন্দও প্রকাশ পায়। একটা পাখি দেখে আমি আনন্দিত হয়ে হয়তো এই কথা বলতে পারি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। আবার বিস্মিত হয়েও বলতে পারি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। ওকে, ফিলিংসটা দুরকমই হতে পারে। যাই হোক, কোনো সমস্যা নেই। তুমি যে ফিলিংস দিয়ে এটা অনুভব করেছো, তুমি সেই ফিলিংসের কথা এখানে উল্লেখ করে দিবে। খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্সে
রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে আমাদেরকে এক্সক্লেইমড লিখতে হবে। হি এক্সক্লেইমড। তাহলে কি জানলাম? রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে আমরা এক্সক্লেইমড লিখে থাকি। অতঃপর এই এক্সপ্রেশনটা এটার সাথে জুড়ে দিই, তাহলে উইথ ওন্ডার। আমি যদি এটার অনুভব বিস্ময় এর মাধ্যমে প্রকাশ করি তাহলে লিখতে হবে উইথ ওন্ডার। আর যদি আনন্দের অনুভূতি থেকে এটা প্রকাশ করি তাহলে আমাকে লিখতে হবে উইথ জয়। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এটা মূলত এই রিপোর্টেড স্পেসের এক্সপ্রেশন, অভিব্যক্তি বা ফিলিংস অনুসারে আমরা এটা বসিয়ে থাকি। তাহলে কি জানলাম? রিপোর্টিং ভার্বের পর আমাদেরকে ফিলিংস যুক্ত করতে হবে। আমি কি জাতীয় অনুভূতি এই রিপোর্টেড স্পিচ থেকে পেয়েছি, আশা করি বুঝেছ। অতঃপর কাজ কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। কি বসবে? দ্যাট। খেয়াল করো, এটা একটা কনজাংশন। তাহলে আমরা এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করি, সেটা তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছো দ্যাট বসে। অ্যাসার্টিভেও দেখেছো দ্যাট বসে, ইম্পারেটিভেও কিছু কিছু ক্ষেত্রে দ্যাট বসে, অপটেটিভের ক্ষেত্রেও দ্যাট বসে, এক্সক্লামেটরির ক্ষেত্রেও দ্যাট বসে। কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, ইফ বা উইদার বসে থাকে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা আবার জানলাম এখানে দ্যাট বসবে। ওকে, রিমাইন্ড ইট। Remember, this coordinating conjunction will be added in exclamatory sentence. And reporting verb and reported speech, that means it's the reporting clause. এই ক্লজটা এটার সাথে that conjunction দ্বারা যুক্ত হবে, ইজি। ওকে, এবার এই স্পিচটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে। What types of sentence? Exclamatory. এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন সেটা অ্যাসার্টিভে পরিণত হবে। কিসে পরিণত হবে? অ্যাসার্টিভ। আশা করি বুঝতে পেরেছ কিভাবে তাহলে অ্যাসার্টিভ বানানো যায়। সাবজেক্ট এবং ভার্বকে আগে নিয়ে আসতে হবে। ইট থার্ড পারসন, তাই তার কোনো পরিবর্তন নেই। এবার টেন্স পরিবর্তন হবে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট, তাই এর পাশের টেন্সটাও বদলে পাস্ট হয়ে যাবে। তাই ইজের বদলে, যে এখানে ইজ আছে, এই ইজের বদলে আমরা ওয়াজ লিখছি। এরপর দেখো এখানে হোয়াটে, তোমরা ট্রান্সফরমেশনে শিখেছো যখন করেছো। হোয়াটে, হাউ, এই দুটি শব্দের জন্য একটি অ্যাডভার্ব বসাতে হয়, সেটা হলো ভেরি। এই ভেরি, ভেরি শব্দটা অ্যাডভার্ব। খেয়াল করো, এখন এইখানে যদি হোয়াট এ থাকে তাহলে আমরা লিখি এ ভেরি। ক্লিয়ার? হোয়াট এ, অথবা এই অক্ষর অনুসারে এখানে এনও বসে। হোয়াট এ অথবা এন যদি থাকে তাহলে আমরা এ ভেরি লিখি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব সেখানে এ গ্রেট শব্দটা বসতে। ওকে, সামনে আসলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের লিখতে হবে হোয়াট এর জন্য এ ভেরি। তাহলে হোয়াট এর জন্য কি লিখলাম? এ ভেরি। এরপর নাইস ভার্ব। এবার এখানে যে এক্সক্লামেশন চিহ্ন ছিল, আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন বলা হয় চিহ্নটাকে, এটা বদলে আমরা সেখানে কি দিয়েছি? ফুল স্টপ। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। খেয়াল করে দেখো, হি সেড what a nice bird it is। কি হবে? হি এক্সক্লেইমড উইথ ওন্ডার অথবা উইথ জয় that it was a very nice bird। It was a very nice bird। Okay, I think that it is clear.
Same way, at the last part, I'll give you some homework, so you'll attentively do that. Okay? Now, I'm giving you an example. অন্যরকম আরো একটি এক্সাম্পল দেখি। He said, alas, our friend died. খেয়াল করে দেখো, এই বাক্যের স্ট্রাকচারটা একটু আগেরটার থেকে একটু ভিন্ন। He said, alas, our friend died. এই বাক্যের স্ট্রাকচার খেয়াল করে দেখো, এইখানে একটি এক্সপ্রেশন রয়েছে alas। তোমরা জানো exclamatory sentence means the sudden feelings. Our friend died. It is in assertive form. খেয়াল করে দেখো, এই অংশটুকু assertive, তাই শেষে একটি ফুল স্টপ ব্যবহার হয়েছে। আর এই শব্দটা একটা এক্সক্লামেটরি ওয়ার্ড, এখানে একটা সাডেন ফিলিংস প্রকাশ পেয়েছে, সেটা দুঃখবোধক। এলাস এই শব্দটা দিয়ে মূলত কোনো দুঃখের অনুভূতি প্রকাশ করা হয়। এলাস আওয়ার ফ্রেন্ড ডাইড। খেয়াল করো, হাই, বাংলায় এটাকে হাই দ্বারা প্রকাশ করা হয়, বা আমরা হাই বলে থাকি, বা হাই হাই এরকম ভাবে বলে থাকি। হাই হাই আমার একই হলো, হাই হাই আমার সব কিছু চুরি নিয়ে গেল, এরকম। আমরা এখানে একটি শকড বিষয় নিয়ে এসেছি, ভেরি শকিং ম্যাটার। হোয়াট ইজ ইট? আওয়ার ফ্রেন্ড ডাইড, আমাদের বন্ধু মারা গিয়েছে। Death is uncertain, it may happen at any moment. So, when a man will die, when I may die, I don't know. It is the matter of Almighty Allah. He is the dictators of birth and death. Okay, I don't go there. এটা একটা দুঃখের অনুভূতি। Alas, our friend died. হায়, আমাদের বন্ধু মারা গেল। খেয়াল করে দেখো, এইটুকু অ্যাসার্টিভ ফর্মে আছে, আর এই শব্দটুকু একটি সাডেন ফিলিংস যা দিয়ে সরো প্রকাশ পায়, দ্যাটস মিন দুঃখ প্রকাশ পাচ্ছে। সো যেহেতু দুঃখ প্রকাশ পায়, তাহলে এই রিপোর্টিং ভার্বের সাথে আমাকে একটি অনুভূতি, এক্সপ্রেশনাল একটা ফিলিংস যুক্ত করে দিব, সেটা হলো উইথ সোর। উইথ সোর। খেয়াল করে দেখো কিভাবে ইনডাইরেক্ট করছি। হি সেড এর পরিবর্তে আমরা শিখেছি এক্সপ্লেইন বসে। হি এক্সক্লেইমড, সেড এর পরিবর্তে কি লিখলাম? এক্সক্লেইমড। এবার এই কমা, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসানোর আগে বা কনজাংশন বসানোর আগে আমার আরও একটি কাজ, এই ফিলিংস অনুসারে এখানে অনুভূতিটুকু সাজিয়ে দিতে হবে। আমরা বলেছিলাম যদি দুঃখ প্রকাশ পায়, তাহলে আমরা দুঃখের জন্য লিখব উইথ সোর। ক্লিয়ার? তাহলে এই শব্দটা কোথেকে আসলো? কোথা থেকে তোমরা এই শব্দটা পেয়েছি? সরি, কোথা থেকে এই শব্দটুকু আমরা পেলাম? এই অংশ থেকে। তাহলে এই শব্দটা থেকে আমরা এখানে উইথ সোরো শব্দটি পেলাম।
এটা দিয়ে যেহেতু দুঃখ প্রকাশ করে, এলাস দিয়ে দুঃখ প্রকাশ করে, তাই আমরা লিখেছি উইথ সরো। এবার এই স্পিচটা যুক্ত করার জন্য, এই অংশের সাথে যুক্ত করার জন্য একটি কনজাংশন দরকার, আর সেটা হলো দ্যাট। আওয়ার ফ্রেন্ড, এখানে লক্ষ্য করে দেখো, আওয়ার ফ্রেন্ড, আওয়ার শব্দটি পসেসিভ ফর্ম, আওয়ার শব্দটি পসেসিভ ফর্ম এবং এটা ফার্স্ট পারসন, এবং এখানে একের অধিক লোককে মিন করে। এখানকার শ্রোতা কে সেটা মেনশন করা নাই, মানে উল্লেখ করা নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে খেয়াল করে দেখো, শ্রোতা কে সেটা অস্পষ্ট, লিসেনারকে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু আওয়ার এই শব্দটি দেখে বোঝা যায় যে আমি আছি, আমি থাকলেই তো আওয়ার। এই ক্ষেত্রে আমি কি করব? আমি কি এখানে লিসেনার আমি নিজেকে ধরে নিব, নাকি অন্য কোনো থার্ড পারসন ধরব? ওকে, সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো তোমাদেরকে বুঝতে হবে এখানে থার্ড পারসনকে লিসেনার হিসাবে ধরো। ওকে, থার্ড পারসনকে কি করা হবে? লিসেনার হিসাবে ধরা। তাহলে যেহেতু থার্ড পারসন ধরা হয়েছে, আওয়ার শব্দটি দেয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই আওয়ারের বদলে দে বসার কথা, এবং এই আওয়ার শব্দটি যেহেতু পসেসিভ, তাই দের পসেসিভ রূপ কি হবে? দেয়ার। দের পসেসিভ দেয়ার, কেননা এরপরে এই নাউনের অধিকারী অর্থে এই শব্দটি বসবে, তাই আওয়ার ফ্রেন্ডের পরিবর্তে হয়ে যাবে দেয়ার ফ্রেন্ড। খেয়াল করে দেখো, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন অনুসারে হেড বসাতে হয়, আর ভার্বের পিপি রূপ, তাহলে ডাইড এর পিপি রূপ ডাইড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি পেলাম? He exclaimed with sorrow that their friend had died. Okay, I think it's a nice solution for you. So same way you have to practice more examples. Okay, so we are going to the next problem solution, so keep attention. শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি উদাহরণ দিচ্ছি, দেখি। আমাদের অনেক রকম ফিলিংস রয়েছে। এরকম হতে পারে একটি ফিলিংস, হি সেড গুড। ওকে, আমরা জাস্ট এইরকম একটা প্রবলেম সামনে আসলো, হি সেড গুড। এটা একটা এক্সপ্রেশন গুড, বাট ইট ইজ নট সেন্টেন্স। ওকে, তাই আমরা এখানে একটা এক্সক্লামেশন চিহ্ন দিচ্ছি। গুড, এই জাতীয় প্রবলেম যদি আসে তাহলে কি করব? জাস্ট এটা একটা আনন্দের প্রকাশ, তাহলে আমরা লিখে দিতে পারি হি এক্সক্লেইমড that it was good. আমরা এইভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। He exclaimed that it was good. এটা হতে পারে একটা সলিউশন। এছাড়াও এটা হইতে পারে এরকম, he gave an exclamation of pleasure.
হি গেভ এন এক্সক্লামেশন অফ প্লেজার, এই জাতীয় প্লেজার লিখতে পারি, অথবা এখানে খুশি, স্যাটিসফ্যাকশন, এই জাতীয় জিনিস প্রকাশ পায়। প্লেজার বলতে পারি, আবার এরকমও বলা যায় স্যাটিসফ্যাকশন। ওকে, যে কোনোটা লেখা যেতে পারে, অ্যাকচুয়ালি এটা গুড ফিলিংস। তাহলে এটাকে লেখা যেতে পারে হি সেড গুড। হতে পারে এটা স্বাভাবিকভাবে তুমি তোমার চিন্তা দিয়ে যখন করবে, তোমার চিন্তা এটাই আসার কথা। তুমি যখন আরো ভালো জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, তখন হয়তো তুমি বলবে এটা হি গেভ অ্যান এক্সক্লামেশন অফ প্লেজার অর স্যাটিসফ্যাকশন। ওকে, আই থিঙ্ক it will do well. I think okay, it will do good. আমরা আরো একটি সমস্যা নিয়ে আলোচনা করি। মুছে দিলাম, আমরা আরো একটি সমস্যা নিয়ে আসি। এরকম হতে পারে, help, help, shouted the boy. কি বললাম? হেল্প, হেল্প, shouted the boy. তার মানে একটি বালক চিৎকার করে সাহায্য প্রার্থনা করছিল, সাহায্য চাচ্ছিল, হেল্প, হেল্প বলে। ওকে, আমরা এটা কিভাবে সলভ করতে পারি? মনোযোগ দিয়ে দেখো কিভাবে এটাকে ইনডাইরেক্ট করা যায়। এখানে এইগুলোকে কোনো সেন্টেন্সে রূপান্তর করার প্রয়োজন নেই, এটা সহজেই এইভাবে আমরা প্রকাশ করতে পারি। দ্য বয় শাউটেড, সে মূলত সাহায্য চাচ্ছিল, তাহলে এটাকে আমরা এইভাবে বলে দিতে পারি ফর হেল্প। ওকে, কি বলতে পারি? দ্য বয় শাউটেড ফর হেল্প। ইজি, দ্য বয় শাউটেড ফর হেল্প। এখানে রিপোর্টিং ভার্ব শাউটেড, যেহেতু এটা উল্লেখ আছে, এটা দেওয়াই উত্তম, এখানে এক্সপ্লেন দেওয়ার প্রয়োজন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কয়েকটা সমস্যা অলরেডি আলোচনা করেছি, আমরা আরও একটি সমস্যা তোমাদের সামনে নিয়ে আসছি। দেখি এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। মুছে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে রাখো, পরবর্তীতে দেখলে যাতে তোমার এই কথাগুলো মনে পড়ে। ওকে, আমরা এইভাবে এখান থেকে প্রকাশ করতে পারি গুড বাই মাই ফ্রেন্ডস, এখানে এক্সক্লামেশন চিহ্ন, ইনভার্টেড কমা ক্লোজ, said he, বক্তা হি, এইভাবে বক্তব্যটা আছে। এটা কিভাবে সলভ করা যায় দেখা যায়। এটাকে ইনডাইরেক্ট করলে স্পিকারকে সামনে নিয়ে আসি, স্পিকার হলো হি। এখানে খেয়াল করে দেখো, গুড বাই শব্দটা একটা ইম্পর্টেন্ট শব্দ, এটা দিয়ে কাউকে আমরা উইশ করি না। এই শব্দটা বিদায় বেলায় ব্যবহৃত হয়, আর বিদায় কখনো আশান্বিত কোনো শব্দ নয়, আমরা আশা করি না কেউ চলে যায়, সেরকম একটা ফিলিংস আছে। তাহলে বিদায় এর ক্ষেত্রে আমরা উইশ শব্দটা প্রয়োগ করতে পারি না, তার জন্য ব্যাকরণবিদরা মূলত বেইট শব্দটাকে সাজেস্ট করেছেন। হি বেইট, সে কাকে বিদায় জানাচ্ছে? বন্ধুদের, তার বন্ধুদের। তাহলে মাই শব্দটি হয়ে যাচ্ছে হিজ ফ্রেন্ডস। তাহলে কি দাঁড়ালো? হি বেইট হিজ ফ্রেন্ডস গুড বাই। ইজি?
He bade his friends goodbye. Easy, I think এটা একটা সলিউশন হতে পারে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটার আরো একটি সলিউশন দেখতে পারি। এর চেয়ে আরো মূলত এই পদ্ধতিটা আরো উত্তম হয়। দেখা যায় হি বেড গুড বাই, এই শব্দটা আমরা আগে নিয়ে আসি। হি বেড গুড বাই। এবার বন্ধুদের যখন আমরা উল্লেখ করব তখন টু শব্দটা প্রয়োগ করতে হবে, টু হিজ ফ্রেন্ডস। ওকে, কি দাঁড়ালো? হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সক্লামেটরি বেশ কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে এই ক্লাসটা মূলত এ পর্যন্তই। এর আরও অনেক অভিব্যক্তি রয়েছে, স্বল্প পরিসরে সবগুলো কথা নিয়ে হয়তো আসা সম্ভব নয়। এক্ষেত্রে অনেক বিশেষ করে রিপোর্টিং ভার্ব বিভিন্ন রকমের প্রয়োগ রয়েছে। এক্সপ্লেইন, আপলোডেড, এরপর ফিলিংসের বিষয় রয়েছে, আরও অনেক। আসলে সমস্যা যতই সামনে আসবে ততই বিষয়গুলো পরিবর্তন হতে থাকবে। আর ন্যারেশনের পার্টিকুলার নির্দিষ্ট কোনো পথেই যে হবে এমন কথা নেই। মূলত কোনো বক্তব্যকে সুস্পষ্ট করে তোলাই হলো এটার কাজ, যাতে পাঠক সহজেই বুঝতে পারে। দেখা যাক তাহলে, তোমাদেরকে আমি এখন কিছু বাড়ির কাজ দিব। বাড়ির কাজগুলো বোর্ডে লিখি, আর তোমরা ভিডিওটা তখন পজ করে বাড়ির কাজগুলো লিখে নেবে এবং বাড়িতে করবে। বিশেষ করে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য ন্যারেশনটা নতুন। আমরা মূলত সেন্টেন্স ন্যারেশন শেষ হলেই আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশনে নিয়ে যাব বলেছিলাম। ন্যারেশন একটি বিস্তর চ্যাপ্টার, অল্প পরিসরে করা যায় না। ওকে, আর কথা নয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খাতা কলম নিয়ে অবশ্যই বাড়ির কাজগুলো তুলবে এবং করবে। ইটস মাই রিকোয়েস্ট ইউ। তাহলে এখন আমি বোর্ডে সব লিখে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে যে বাড়ির কাজগুলো দেখছো সেগুলো তুলো। আমি ডিজিটালি সেগুলো এখানে পুট করেছি, সেগুলো তুলবে এবং বাড়িতে চেষ্টা করবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো। সময় সুযোগ পেলে আমি সেখানে যেয়ে হয়তো সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিয়মিত পড়াশোনা করো, যা তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গুড বাই, থ্যাংক ইউ।